Assalamu alaikum. Hello and so welcome to Bhanga Virtual School. আজকে কোনো স্লাইড নেই। যারা লাইভে আছে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা হবে সরাসরি প্রত্যক্ষভাবে। At first, let me introduce myself. My name is Asaudjaman Rani and I am an assistant teacher English at Brahmankanda AS Academy High School. And today I'm going to take a class for the students of almost all classes, because today I have selected the topic completing sentences. Completing sentences. এখন কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আমরা কি জানি, কতটুকু জানি? নবম দশম শ্রেণীর কোয়েশ্চেন নাম্বার 7 এটা এসে থাকে। এটা 5টা অ্যান্সার জন্য 5 মার্ক। কমপ্লিটিং সেন্টেন্স আসলে বিশেষ কোনো চ্যাপ্টার নয়, এটা একটা অত্যন্ত সোজা চ্যাপ্টার। যে কোনো যারা বাক্য তৈরি করতে পারে, যারা ইংরেজি সম্পর্কে মোটামুটি ধারণা রাখে, তাদের জন্য এখানে 5 মার্ক পাওয়া যায়। এর জন্য আমাদের টেক্সট বইগুলোতে বা আমাদের মডেল কোয়েশ্চেনের বইগুলোতে কিছু কিছু স্পেশাল রুলস দেওয়া হয়েছে। আসলে বাক্যের গঠন জানলে যে কোনো ইংরেজি বাক্য লেখাই সম্ভব। ইংরেজি একটা ভাষা, আমি প্রথম থেকে বলে আসছি, ইংরেজি একটা ভাষা এবং একটা ভাষা শিখতে দুটো বিষয় লাগে। প্রথমটা হচ্ছে ওই ভাষার শব্দের অর্থ, আর দ্বিতীয়টা হচ্ছে ওই ভাষায় ব্যবহৃত বাক্যের গঠন। অর্থাৎ শব্দের অর্থ এবং বাক্যের গঠন, এই দুটো বিষয় যদি ভালোভাবে কেউ জানে, তাহলে তার জন্য ইংরেজি খুবই সহজ। ইংরেজি না, শুধু যে কোনো ভাষা শিখতে চাইলে ওই ভাষার শব্দার্থ এবং ওই ভাষার বাক্যের গঠন জানলে ইনশাল্লাহ করা যায়। এবং যা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে চর্চা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টার ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে কিছু কিছু বাক্যের গঠন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্সের যদি সংজ্ঞা বলা হয়, সংজ্ঞাটা হচ্ছে টু কমপ্লিট অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স, মানে একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণকরণ। একটা বাক্যের 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ দেওয়া থাকতে পারে, বাকিটা দিয়ে আমাদের সম্পন্ন করতে হবে। এখন এর জন্য কি লাগবে? এর জন্য 12টা টেন্সের অ্যাক্টিভ গঠন, 12টা টেন্সের প্যাসিভ গঠন, এটা মাস্ট। আসলে আমার ঘরে আমার স্কুল হওয়াতে আমার হইচই শোনা যাচ্ছে। আই এম সো সরি ফর দ্যাট। যারা লাইভে আছে অনুরোধ করব শেয়ার করে দিতে, কারণ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারে কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এমনকি যারা ইংরেজি শিখতে ইচ্ছুক সবার জন্যই কাজে লাগবে। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমাদের প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কি, একটা বাক্যের অর্ধাংশ অথবা 1/3 বা 1/4 দেওয়া থাকবে, আমাদের বাকিটুকু দিয়ে বাক্যটা সম্পন্ন করতে হবে। এখন বাকিটুকু দিব আমরা কিসের ভিত্তিতে? আমাদের কি মন মতো বা ইচ্ছে মতো দিলেই হবে? একটা অর্থে বলা যায় হ্যাঁ, মন মতো বা ইচ্ছে মতো দিলেই হবে, তবে অর্থপূর্ণ হতে হবে। গঠনগতভাবে বাক্যটি ঠিক থাকতে হবে এবং বাক্যের যে অংশ দেওয়া থাকবে ওই অংশের সাথে অর্থপূর্ণ হতে হবে। যদি আমি আবার রিপিট করছি যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যে অংশ দেয়া থাকবে ওই অংশের সাথে অর্থপূর্ণ রেখে বাক্যটাকে গঠনগতভাবে ঠিক রাখতে হবে। যদি তা করা যায় তাহলে মোটামুটিভাবে বাক্য হয়ে যাবে এবং মার্কস পাওয়া যাবে, সেটা অ্যান্সার শিটের সাথে মিলুক বা না মিলুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অল্প কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব, বিকজ টাইম ইজ লিমিটেড। আই হ্যাভ গিভেন অনলি 30 minutes to complete the lesson, but for the because of technical problem I have started the class a little bit later, so let's get started. দেখো, আমি এখানে দুটো ফ্রেজ লিখি, অ্যাজ ইফ অবলিক দিয়ে লিখলাম অ্যাজ দো। লেখা কি তোমরা দেখতে পাচ্ছ? আসলে আজকে কোনো স্লাইড তৈরি করা হয়নি, বোর্ডে লিখে শেখাচ্ছি। যদি তোমরা দেখতে পারো আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো। আমি এই ভাঙ্গা ভার্চুয়াল স্কুল আর ক্লাস 9 and 10 এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, যেহেতু বোর্ডটা ছোট তাই আমি এই লেখাটা একটু মুছে দিচ্ছি কিছু সময়ের জন্য, আমি আবার পরে তুলে দিব।
অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের গঠনগুলো কেমন হয়। এক্ষেত্রে অত্যন্ত সহজ একটা পদ্ধতি আছে, যারা জানো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা জানো না দেখো আমরা খুব সহজ করে লিখতে পারি। অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের ক্ষেত্রে অ্যাজিভ বা অ্যাজদটাকে আমরা মাঝখানে দিলাম, অর্থাৎ অ্যাজিভ বা অ্যাজদ যদি মাঝখানে থাকে তাহলে আমরা এর আগের অংশটাকে ভাগ করব আর পরের অংশটাকে ভাগ করব। অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের প্রথম অংশে দেখো তো এটা দেখা যায় কিনা, সাবজেক্ট প্লাস V1, বোর্ডে দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে। সাবজেক্ট প্লাস V1 এই কথাটার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস V1 এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস V1 আমরা একটা অথবা চিহ্ন দিলাম, আবার লিখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, এটা কোন টেন্স সবাই জানি। V3 মিন্স থার্ড স্টেজ অফ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলে থাকি আমরা। তাহলে আমরা নিয়মটা মনে রাখবো কিভাবে, মনে রাখবো অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী অংশ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 মিন্স সেকেন্ড স্টেজ অফ ভার্ব, সেকেন্ড স্টেজ অফ ভার্ব মিন্স দ্য পাস্ট ফর্ম অফ আ ভার্ব, একটা ভার্বের পাস্ট ফর্ম। বিষয়টা খেয়াল করতে চেষ্টা করি, এখানে যা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাজিভ বা অ্যাজদো যদি মাঝখানে থাকে, বাক্যের মাঝখানে যদি অ্যাজিভ বা অ্যাজদো থাকে, এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরের অংশ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। আর এগুলোকে ঘুরিয়ে লেখা যায় না, অর্থাৎ পরের অংশকে আগে এবং আগের অংশকে পরে লেখা যায় না। সেক্ষেত্রে যদি আগের অংশই সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ আগের অংশই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, পরের অংশে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, আসলে কল আসতেছে, অন্যমনস্ক হয়ে গিয়েছি, হ্যাড প্লাস V3। তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু দেখো গঠনটা বোঝো কিনা। আমি আবার বলছি, অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। আচ্ছা, কল এসেছিল। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের মানে অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট করি এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট করি, সেক্ষেত্রে তো যে ভার্বটা আসবে সেই ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, অর্থাৎ কাম আসলে কেম, গো থাকলে ওয়েন্ট, রাইট থাকলে রোট, নো থাকলে নিউ। কিন্তু যদি কোনো বি ভার্ব মেইন ভার্ব হয়, অর্থাৎ পরের অংশের মেইন ভার্ব যদি বি ভার্ব হয়, অর্থাৎ যদি ওয়াজ বা ওয়ার ব্যবহার করা লাগে, তাহলে মনে রাখতে হবে অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের কোথাও ওয়াজ হবে না, সর্বত্র ওয়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের পরে যে আমরা ওয়াজ ব্যবহার করি আর অন্যান্য পার্সনের পরে সাধারণত ওয়ার ব্যবহার করি, এই অ্যাজিভ বা অ্যাজদযুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হলে, সেটার মেইন ভার্ব যদি বি ভার্ব হয়, তাহলে আমরা কখনোই ওয়াজ ব্যবহার করব না, সর্বত্র ওয়ার ব্যবহার করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা একটা উদাহরণ দেব। এই যে গঠনটা দেখলাম, আসলে এই গঠনটা আমাদের কোন কাজে লাগে, কোন ধরনের বাক্য তৈরিতে লাগে? মূলত একজন ব্যক্তিকে অথবা কোনো বিষয়কে সে যা নয় বা সেটা যা নয় তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, নিচু করা অর্থে যদি এই টাইপের কোনো কিছু বলা হয়, অর্থাৎ ধরো একটা মেয়ে খুব সাজুগুজু করে আসছে, তাকে দেখে কেউ একজন বলল, ওরে বাবা এমনভাবে সাজছে যেন মনে হয় সে সিনেমার নায়িকা। যদি সে সত্যিকার অর্থে সিনেমার নায়িকা হতো তাহলে আমরা এই কথাটা বলতে পারতাম না। কথাগুলো বোঝার চেষ্টা করি।
তুমি হয়তো একটু অসুস্থ, তুমি তোমার বন্ধুকে বললে যে আমি তো একটু অসুস্থ, আমার কি করা যায়, তো সে এতগুলো পরামর্শ দিল। তুমি পরবর্তীতে তাকে বললা, ওরে বাবা, ও তো এমনভাবে কথা বলে যেন মনে হয় একজন ডক্টর, ও এমনভাবে কথা বলে যেন মনে হয় ও একজন ডক্টর। আসলে যদি সে ডক্টর হতো তাহলে আমরা এই কথাটা বলতাম না। অথবা একজন সুস্থ লোক, হয়তো সে এমন ব্যবহার করছে যে তার আচরণে মনে হচ্ছে আরে বাবা, সে এমন আচরণ করছে বা সে এমনভাবে কথা বলছে যেন মনে হয় সে পাগল, যেন মনে হয় সে পাগল। আসলে সে পাগল না, আগের জন ডক্টর না, অথবা এই টাইপের হয়তো একজন এমন তথ্য দিচ্ছে তোমাকে, তোমার শুনে মনে হচ্ছে ওরে বাবা, সে এমন কথা বলে যেন মনে হয় যে সে দুনিয়ার সব জানে। আসলে কেউ তো দুনিয়ার সব জানে না। Nobody can say that he or she knows everything in this world. He may say that or he may claim that he is expert in some specific subjects. কোনো নির্ধারিত বিষয়সমূহে সে হয়তো বা দক্ষ হতে পারে, কিন্তু সে পৃথিবীর সব কিছু জানে না। তাহলে কি বুঝলাম? অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট করার সময় যদি মেইন ভার্ব বি ভার্ব হয় তাহলে সর্বক্ষেত্রে ওয়ার হবে। আমরা দুটো বাক্যের এক্সাম্পল দিচ্ছি, তোমরা চেষ্টা করবে আরও দুটো বাক্য বানাতে। ধরো আমি বলতে চাইলাম ছেলেটা এমনভাবে কথা বলে যেন মনে হয় সে দুনিয়ার সব জানে। The boy talks as if he, এখন দেখো the boy talks as if পর্যন্ত হয়তো দেওয়া আছে, আমাদের পরবর্তীটুকু কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কি করব? যেহেতু as if এর আগের অংশ সাবজেক্ট হচ্ছে the boy আর talks হচ্ছে V1, যেহেতু as if এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরবর্তী অংশ আমরা পাস্ট ইনডিফিনিট করব। এখানে কয়েক হাজার বাক্য সঠিক, শুধু কয়েক হাজার না, কয়েক লক্ষ বাক্য ঠিক করা যায়, মানে সঠিক উত্তর হিসেবে লেখা যায়। আচ্ছা, আমি লিখলাম as if he knew everything। ফুল স্টপ। তাহলে the boy talks as if he knew everything, the boy talks as if he knew everything। আচ্ছা, আর যদি আমি এখানে নিউ ভার্বটা না দিয়ে আমি একটা বি ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে মনে রাখতে হবে হির পরে ওয়াজ হওয়ার কথা, কিন্তু সব পার্সনের পরে এখানে ওয়ার হবে। as if he were a, কি দিব, ল্যান্ডলর্ড, LANDLORD। The boy talks as if he were a landlord। ছেলেটা এমনভাবে কথা বলে যেন মনে হয় সে একজন জমিদার, ছেলেটা এমনভাবে কথা বলে যেন মনে হয় সে একজন জমিদার। আচ্ছা, যদি এখানে টক্স না থেকে ভার্বের পাস্ট ফর্ম থাকতো, টকড থাকতো, অর্থাৎ V1 না থেকে যদি V2 থাকতো, তাহলে কি করতাম? আগের অংশ যদি সাবজেক্ট প্লাস V2 হয়, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এরপরে বাকি অংশ, অর্থাৎ the boy talked as if he had been a landlord, the boy talked as if he had been a landlord। ছেলেটা এমনভাবে কথা বলেছিল যেন মনে হয়েছিল সে একজন জমিদার, ছেলেটা এমনভাবে কথা বলেছিল যেন মনে হয়েছিল সে একজন জমিদার। আসলে ছেলেটা জমিদার না, যদি জমিদার হতো তাহলে আমরা এই গঠন ব্যবহার করতে পারতাম না। চলে যাই আমরা নেক্সট রুলে। যদি এই বিষয়টা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানালে আমি চেষ্টা করব সমাধান করে দিতে। আচ্ছা, আজকে এক জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ টাইম খুবই সীমিত এবং আমি শুরু করেছি একটু লেটে। দেখো, আমরা এখানে লিখলাম সিন্স, SINCE, সিন্স। সিন্স শব্দটার একটা অর্থ যেহেতু, একটা অর্থ যেহেতু, তবে আমরা যেহেতু অর্থে ব্যবহার করছি না। আজকে আমরা যেহেতু অর্থে সিন্স শব্দটাকে ব্যবহার করছি না। এখানে সিন্স বোঝাচ্ছে যে কোনো সময় অতিবাহিত হয়েছে এমন। ওরে বাবা, কুকুরে ঘেউ ঘেউ করছে। প্রিয় দর্শকবৃন্দ বা ডিয়ার ভিউয়ার্স, আসলে আমি ক্লাস নিচ্ছি আমার ঘরে আমার স্কুল নামক জায়গা থেকে, গ্রুপ থেকে। যেহেতু আমার ঘরে আমার স্কুল, তাই আমার বাড়ির আমার হইচই, আমার বাড়ির কুকুরের ঘেউ ঘেউ সবে শোনা যেতে পারে। অ্যান্ড ফর দ্যাট আই এম এক্সট্রিমলি সরি। লেটস গেট টু দ্য পয়েন্ট। সিন্স, যেহেতু, সিন্স যেহেতু, এই যেহেতু অর্থটা আমরা আজকে নিচ্ছি না, আমরা নিচ্ছি যে কোনো সময় অতিবাহিত হয়েছে এমন বোঝাতে। সময়
অতিবাহিত হয়েছে এমন বোঝাতে। এক্ষেত্রেও আমরা মনে রাখার জন্য সহজ একটা পদ্ধতি ব্যবহার করব, সেটা হলো কি, যে যদি দেখি এই সিন্স যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ সহ V3 থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, দেখা যাচ্ছে কিনা সাবজেক্ট প্লাস V1 অথবা সাবজেক্ট প্লাস হ্যাজ সহ V3 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যদি আগের অংশ থাকে, পরের অংশ হবে সাবজেক্ট প্লাস V2 পাস্ট ইনডিফিনিট। আর আগের অংশেই যদি সাবজেক্ট প্লাস V2 থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, পরবর্তী অংশ করব আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। কথাগুলো বোঝার চেষ্টা করি। সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। আর এই সিন্সের অর্থ কেমন হবে? সময় অতিবাহিত হয়েছে এমন। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, তোমরা রুলটা আগে দেখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 30 সেকেন্ড সময় নাও, এই রুলটা বুঝে নাও, একদমই সোজা। সিন্স যুক্ত বাক্যের, তোমরা এইভাবে মনে রাখবা, সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং এর প্রথম অংশই পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাজ ইফ ব্যাস যুক্ত বাক্যে যেমন এখানে ওয়ার হতো, সেইটার কোনো বিষয় নাই এখানে, অর্থাৎ এখানে ওয়ারের কোনো বিষয় নাই। মেইন ভার্ব বিভার বলতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে। তাহলে সিন্স দিয়ে আমরা কি করব? সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশই পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্টে করতে হবে। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা বুঝে নিই। কাউকে বলতে চাইলাম যে আরে তোর সাথে দেখা হয়েছে বা আমরা শেষ দেখা করেছি 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। আমি লিখলাম ইট হ্যাজ বিন 5 years সিন্স। এখন যেহেতু সিন্স কথাটা দেওয়া আছে, ধরো পরেরটুকু শূন্যস্থান, অর্থাৎ প্রথম অংশ দেওয়া আছে ইট হ্যাজ বিন 5 years সিন্স। এই সিন্স যে দেওয়া আছে, দেখো তো সিন্সের আগে কোন টেন্স? এটা হলো সাবজেক্ট, এটা হ্যাভ বা হ্যাজ, এটা V3। তাহলে কি আছে? এটা আছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সিন্স যুক্ত বাক্যের আগের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট, রাইট। আমরা লিখতে পারি উই মেট লাস্ট, LAST, অর্থাৎ ইট হ্যাজ বিন 5 years সিন্স উই মেট লাস্ট, 5 বছর হয়ে গেছে আমাদের শেষ দেখা হয়েছে। কিন্তু যদি এটা এমন না থেকে এখানে যদি ওয়াজ থাকতো, ইট ওয়াজ 5 years সিন্স, তখন আমরা কি করতাম? যেহেতু সিন্স যুক্ত বাক্যের আগে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরবর্তীটুকু আমরা কি করব? পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস, সেক্ষেত্রে আমরা লিখতাম উই হ্যাড মেট লাস্ট। অর্থাৎ জিনিসটা কিন্তু সোজা। আমি আজকে 3টে রুলস শেখাবো, 3টে বিষয় প্রায় সেম, একেবারেই সেম। কারণ আজকে আমি সময় একটু লেটে শুরু করে ফেলেছি, আসলে ইন্টারনেট সংযোগে সমস্যা ছিল এবং লাইটিংয়েও প্রবলেম ছিল, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, বাড়িতে হইচই ছিল, অনেক সমস্যা ছিল। যাই হোক, ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড মেট লাস্ট। তাহলে আমি এটা একটু মুছে ফেলি এবং এই রুল দুটোকে একটু রিভাইজ করি। আমরা বলেছি অ্যাজ ইফ ব্যাস যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স করব, আর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট করব। সেক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাজ ইফ ব্যাস ক্ষেত্রে প্রথমটা অর্থাৎ আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট করতে গিয়ে যদি মেইন ভার্বটা বি ভার্ব হয়, তাহলে সব পার্সনের পরে ওয়ার বসবে। এটা হচ্ছে ফার্স্ট রুল আজকে। সেকেন্ড রুল বলেছি সিন্স যুক্ত সব, মানে সিন্স শব্দটা যদি মাঝখানে থাকে এবং সেটা সময় অতিবাহিত বোঝায়, সেক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হবে, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, হুবহু এই টাইপের আরেকটা বিষয় লিখলাম টাইম বা হাই টাইম, এখনই সময় বা এখনই উপযুক্ত সময়, এই অর্থে এখনই সময় বা এখনই উপযুক্ত সময়, এই অর্থে। এখানেও সেই একই জিনিস, যদি প্রথম অংশ দেখি সাবজেক্টের পরে V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ
হাব্বা হ্যাজ প্লাস V3, তাহলে পরবর্তী অংশ আমরা করব সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট থাকে না, যদি থাকে সেক্ষেত্রে আমরা করে নিব। অর্থাৎ টাইম বা হাই টাইম যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আগের অংশই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হবে। অর্থাৎ টাইম বা হাই টাইম যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে একটা স্পেশাল বিষয় আছে মনে রাখার জন্য, সেটা হচ্ছে কি আগের অংশ প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, অর্থাৎ প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, এরপরে যদি টাইম বা হাই টাইম থাকে, এরপরে যদি সাবজেক্ট না থেকে একটা টু অলরেডি দেওয়া থাকে, মনে রাখতে হবে যে একটা টু যদি দেওয়া থাকে তাহলে আগের অংশ প্রেজেন্ট হোক বা পাস্ট হোক এখানে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, V1 হবে। অর্থাৎ টাইম বা হাই টাইম যুক্ত বাক্যের সাধারণ নিয়ম হচ্ছে আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হবে, আর আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট হবে। তবে মনে রাখতে হবে পরবর্তী অংশে অর্থাৎ এইখানে যদি সাবজেক্টের পরিবর্তে অলরেডি একটা টু দেওয়া থাকে, টু দেওয়া থাকে, তাহলে আর আমাদের এই নিয়মগুলো মনে রাখতে হবে না। সেক্ষেত্রে আমরা শুধু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করে দেব। আর এটা দ্বারা কেমন অর্থ হবে, ধরো এখন সময় যাওয়ার, এখন সময় খাওয়ার, সাবজেক্ট দিলে এক ধরনের, না দিলে আরেক ধরনের। আমি দুটোই দেখাচ্ছি। ধরো এখন শেখার সময়, সেক্ষেত্রে ইট ইজ টাইম টু রিড। এখন এই টু রিডের জায়গায় তোমরা যেহেতু আমি টু দিয়েছি তাই আর আগের অংশ কোন টেন্স দেখার বিষয় না, যদি সাবজেক্ট দিতাম সেক্ষেত্রে দেখার বিষয় হতো। তাহলে এখানে আমি দিয়েছি ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। আমি যদি বলি এখন শেখার সময়, সেক্ষেত্রে ইট ইজ টাইম টু লার্ন। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো তো এখন কিছু করার সময় ইংরেজি কী হবে? ইট ইজ টাইম টু ডু সামথিং। ইট ইজ টাইম টু ডু সামথিং। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, বিকজ টাইম ইজ লিমিটেড অ্যান্ড আই এম অ্যাবাউট টু ফিনিশ দ্য ক্লাস। এভাবে নিজেরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে পারো। আর যদি এখানে সাবজেক্ট দিতাম, ইট ইজ টাইমের জায়গায় যদি আমি দিতাম, মনে করো ইট ইজ টাইম উই, তাহলে এখানেও তো ভার্বের পাস্ট ফর্ম লার্নড। ধরো ইংলিশে দিলাম যে এখন আমাদের ইংরেজি শেখার সময়, ইট ইজ টাইম উই লার্নড ইংলিশ। অর্থাৎ যেহেতু টাইমের আগে সাবজেক্ট প্লাস V1 আছে, তাই পরবর্তী অংশ আমরা সাবজেক্ট প্লাস V2 করব। আর যদি এরকম থাকতো ইট ওয়াজ টাইম উই, এখন খেয়াল করো এখানে সাবজেক্ট প্লাস V2 আছে, তাহলে পরবর্তী অংশ কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, হ্যাড লার্নড, LEARNed, লার্নড। ইংলিশ হোক অ্যারাবিক হোক সেটা বিষয় না। তাহলে ইট ওয়াজ টাইম উই হ্যাড লার্নড ইংলিশ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, মাই টাইম ইজ not about to finish. My time has already been finished. So I am so sorry to start the class a little bit later because of some unexpected and unavoidable reasons. প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করো, একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করার চেষ্টা করো, এবং চেষ্টা করো যাতে এই ক্লাসগুলো তোমার বন্ধুরা দেখতে পায়। শেয়ার করো, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে লিখো, আই উইল কারেক্ট ইট ইনশাআল্লাহ। আমি আবার ফিরে আসবো, এবং ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।